একটু দেরি করে ফেললাম আজকে লাইভে চলে আসতে, আমার মনে হয় তোমাদের এটা নিয়ে কোনো আপত্তি নাই। তো আজকে আমরা কথা বলবো, যেটা দেখতেই পাচ্ছ বোর্ডে লিখে রেখেছি, ব্যবসায় উদ্যোগ নিয়ে। তো যারা এসএসসি স্টুডেন্ট রয়েছে আমাদের, যাদের কিছুদিন পরেই আমি জানি যে তোমাদের এসএসসি পরীক্ষা, সো তাদের অনেকের আমি রিকোয়েস্ট পাই যে আপু, অনেক কষ্ট করে ব্যবসায় উদ্যোগ বই পাতার পর পাতা পড়ে ফেলছি কিন্তু মুখস্থ হচ্ছে না। তো আমি তাদেরকে প্রথম যে কোয়েশ্চেনটা করি সেটা হচ্ছে, মুখস্থ কেন করতেছো? মুখস্থ করার কোনো দরকার নাই। তোমাকে যেটা করতে হবে, কনসেপচুয়ালাইজ করো, একটু বুঝে পড়ার চেষ্টা করো। তো তোমার যেই বন্ধু তোমার মনে হয় যে অনেক ব্যবসায় উদ্যোগ নিয়ে খুব কষ্ট হয়ে যাচ্ছে, অনেক পড়ছে কিন্তু মার্কস তেমন ভালো আসছে না, তাকে আজকের ভিডিওটা তুমি অবশ্যই শেয়ার করে দিও, আজকে লাইভে নিয়ে আসো। আমার মনে হয় আজকের ক্লাসটা তার জন্য খুবই সে উপকৃত হবে। তো চলে যাচ্ছি আমাদের সরাসরি ক্লাসে। ফার্স্টেই বলে দিচ্ছি যে যারা আমাদের সাথে ক্লাসে আছো, কমেন্ট সেকশনে আমাকে একটু জানিয়ে দাও যে তোমার স্কুল কি। আমি কিন্তু অলরেডি চেক করা শুরু করে দিয়েছি। আমাকে হালিম পাঠিয়েছো, হ্যালো হ্যালো ভাইয়া। তোমার বন্ধুদেরকে অবশ্যই আজকে ক্লাসে নিয়ে এসো। তো যেটা দেখবো, আমাদের একটা ছোট চেকলিস্ট আমি আজকে এখানে দিয়ে দিয়েছি। তো যারা ক্লাসে এসেছো তারা এই চেকলিস্টটা দেখে বুঝতে পারছো যে আমরা আজকে কি কি টপিক নিয়ে কথা বলবো। ফার্স্টে কথা বলবো ব্যবসায় কি সেটা নিয়ে। আচ্ছা, আরো অনেককে দেখতে পাচ্ছি, খালিদ এসেছো, আসাদুল এসেছো, রনি এসেছো, সবাইকে অনেক বড় করে একটা হাই। আচ্ছা, এখন একটু ব্রেক দেই, আমি কমেন্ট পড়া থেকে একটু পড়াশোনায় ব্যাক তাদেরকে বলে দেই। যারা ব্যবসায় শিক্ষা পড়ছো, তোমাদেরকে অনেক সময় বিভিন্ন সময় ফর্ম ফিল আপ করার জন্য দেখা যায় যে বাবা মার পেশা জায়গাটায় লিখে রাখো ব্যবসায়। এই কথাটা অনেকেই লিখি, তাই না? ছোটবেলায় আমিও লিখতাম যে ব্যবসায়। কিন্তু যখন জিজ্ঞেস করা হয় ব্যবসায় বলতে কি বোঝো, তখন আমরা সবাই একটা মুখস্থ ডায়লগ দেই, মুখস্থ একদম বইয়ের কাট কপি পেস্ট। এই কাজটা আমরা আজকে থেকে আর করবো না। তো এই কাজটা যে করবো না, কোন কাজটা করবো না একটু বলে নিই, যে ব্যবসায়ের সংজ্ঞাটা একদম মুখস্থ করে বলবো না। সংজ্ঞাটা আমি জানি তুমি অলরেডি পারো, যে যে কোনো বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড যা মুনাফা অর্জনের জন্য করা হয় তাকে আমরা ব্যবসায় বলি। তো এই যে বললাম ব্যবসায় কি, এই প্রশ্নটার উত্তর দিতে গেলে আমাদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব কাজ করে যে ব্যবসায় কি, কোন কোন জিনিস বলবো, কোন কোন জিনিস বলবো না। যখন প্রশ্ন করা হয় ব্যবসায় কি, তখন তুমি উদাহরণ দিব নাকি দিব না, এই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার আজকে আমরা লাইভে দেখবো। যারা আমাদের সাথে আছো, একটু আমি কমেন্ট সেকশনটা একটু দেখে আসি কি কি বলছো। আর আচ্ছা হ্যাঁ, বাই দ্য ওয়ে, ব্যবসায় উদ্যোগ সংক্রান্ত তোমাদের যা কিছু কোয়েশ্চেন আছে আজকে, আমি যাতে টপিক কভার করবো এর বাইরেও যদি থেকে থাকে তোমার ব্যবসায় উদ্যোগ সংক্রান্ত কোনো প্রশ্ন, আমাকে কিন্তু কমেন্ট সেকশনে তা করে দিবে। আর আজকের লাইভ ক্লাসটা এবং প্রিভিয়াস লাইভ ক্লাসটা যারা দেখতে পাওনি বা কোনো কারণে মিস করে গেছো, তারা কিন্তু আমাদের ওয়েবসাইটে সেটা দেখতে পাবে। তো তুমি যেটা করবে, আমাদের 10 মিনিট স্কুল www.10minuteschool.com ওয়েবসাইটে যাওয়ার পর তুমি দেখবে আমাদের একটা রিসোর্স সেন্টার আছে, অর্থাৎ ভিডিও লাইব্রেরি। ভিডিও লাইব্রেরিতে যে তুমি সিম্পলি সেখানে আমাদের লাইভ ক্লাসের টপিকগুলোর নাম লিখতে থাকো, দেখবে তুমি আমাদের লাইভ ক্লাসগুলো সরাসরি পেয়ে যাচ্ছ। তো চলে যাচ্ছি আজকে পড়ায়। পড়ায় যাওয়ার আগে তোমাদেরকে একটা প্রশ্ন করব। তোমাদের যাদের বাবা ডক্টর অর্থাৎ ডাক্তার, তারা বিভিন্ন সময় যখন কোনো ফর্ম ফিল আপ করেছো, সেখানে কিন্তু অনেক সময় লিখেছো ডাক্তারি একটা ব্যবসায়। অনেকে লিখেছো আমি জানি, এবং যারা ডাক্তারি ব্যবসা হিসেবে লিখেছো তাদের জন্য একটা প্রশ্ন আছে। স্কচটা একটু ঝটপট, আমার মনে হয় তোমরা দেখতে পাচ্ছ, আমাকে একটু এই কোয়েশ্চেনটার অ্যান্সার করে দাও যে ডাক্তারিকে তোমরা যারা পেশা বলেছো, কেন বলেছো? আমার মনে হয় তোমরা সবাই দেখতে পাচ্ছ মোর অর লেস। থ্যাংক ইউ। আমাকে একটু ঝটপট কমেন্ট সেকশনে অ্যান্সারটা একটু বলে দাও, আমি এক্ষুনি চলে যাচ্ছি তোমাদের কমেন্ট সেকশনটাতে দেখতে যে কারা কারা অ্যান্সার করছো। প্রশ্নটা করেছি, ডাক্তারের পেশা একটি ব্যবসায়, যে কারণে তুমি সেটা বিভিন্ন সময় লিখেছিলে, সেটার কারণটা কি? তোমরা এটার উত্তর করতে করতে, আচ্ছা তোমাদের উত্তর করতে করতে আমি একটু শাহরিয়ারের একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি, যে ফ্র্যাঞ্চাইজার আর ফ্র্যাঞ্চাইজিং এর মধ্যে পার্থক্য কি? খুবই সিম্পল এবং খুব সুন্দর একটা কোয়েশ্চেন করেছো। ফ্র্যাঞ্চাইজিং মানে হচ্ছে যখন তুমি কারো সুনাম, তার কোনো সিক্রেট রেসিপি, তার কোনো সিক্রেট প্রোডাকশন সিস্টেম নিয়ে তুমি যখন সেটাকে দাম দিয়ে তাকে একটা দাম দাও, একটা মূল্যের বিপরীতে তুমি এটা কিনো তার কাছ থেকে, এবং তুমি তোমার ব্যবসায় সেটা কাজে লাগাও। ফর এক্সাম্পল কেএফসি যেটা করে থাকে, কি করে, ওদের একটা সিক্রেট রেসিপি, ওদের যে ফ্রাইড চিকেনের যে রেসিপিটা ওটা ফলো করে, ওদের যে মানটা খাবারের মান সেটা ফলো করে, যে কালার ফন্ট কেএফসি লেখার জন্য ইউজ হয় সেটা ফলো করে, দেন ওরা নিজেদের মতো করে ব্যবসা করে, কিন্তু ওদেরকে একটা রয়্যালটি দেয়। এই কাজটাকে আমরা বলে থাকি ফ্র্যাঞ্চাইজিং। আর যে, তোমার প্রশ্ন কি ছিল? ফ্র্যাঞ্চাইজার হচ্ছে যে কি, যাকে কিনা এই টাকাটা দেওয়া হচ্ছে। অলরাইট।
সো প্রশ্নের উত্তরটা আমরা অলরেডি পেয়ে গিয়েছি, অনেকে আমাকে লিখে পাঠিয়েছো, একটু বলে নেই। রাফিন লিখেছো এ, মুনাফা অর্জনের উদ্দেশ্যে করা হয়। আসাদুল লিখেছো এ, আচ্ছা। দীপু লিখেছো বি, শামীম লিখেছো সি। আচ্ছা, একটু কনফিউশন মনে হচ্ছে না? মমো লিখেছো বি। আচ্ছা, মাসুদানা লিখেছো সরে আ, আমি ধরে নিচ্ছি তুমি এ লিখেছো। আচ্ছা, অমি লিখেছো সি, রিফাত এ, জয় লিখেছো এ, দেন তামিম এ, দেন রাফি লিখেছো সি। ওকে, এ বি সি তিনটে উত্তর দেখতে পাচ্ছি, তবে সব থেকে বেশি দেখতে পাচ্ছি যে উত্তরটা তা হচ্ছে এ, এবং তোমাদের রাইট আনসার অ্যাকচুয়ালি এ। যেহেতু এই প্রশ্ন নিয়ে একটা কনফিউশন ছিল, এখন বলে দিই প্রশ্নটা নিয়ে কেন কনফিউশন ছিল। প্রশ্নটা নিয়ে কনফিউশন ছিল বিকজ তুমি জানো যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে করা বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে ব্যবসায়। তাহলে যিনি ডাক্তার তিনি মুনাফা অর্জনের উদ্দেশ্যে কাজটা করছে, এটা আমি কিভাবে বুঝবো? খেয়াল করে দেখো, যারা ডাক্তার হয়ে থাকে, আমি এটা খুলে ফেলি, আমার মনে হয় খুলেও আমরা এটা নিয়ে কথা বলতে পারবো। আচ্ছা, তো খুবই ধন্যবাদ যারা আমাকে রাইট অ্যান্সারটা করেছে। এখন বলে দিব যে ডাক্তারি পেশাটা কেন ব্যবসায়। ডাক্তারি পেশা ব্যবসায় বিকজ যখন কেউ ব্যবসা করছে তখন আমি স্বাভাবিকভাবে জানি সে মুনাফা অর্জনের উদ্দেশ্যে সেটা করছে। আর যখন কেউ ডাক্তারি পেশা হিসেবে নিচ্ছে, আমার মনে হয় পেনটা আমি বদলে দিলে তোমাদের জন্য একটু বুঝতে ইজি হবে। আচ্ছা, সো যখন ডাক্তারিকে কেউ পেশা হিসেবে নিচ্ছে তখন সে কি করে, একটা নির্ধারিত ফিজ নেয় তোমাদের কাছ থেকে, নেয় না? একটা নির্ধারিত অ্যামাউন্টের বিপরীতে সে তোমাকে একটা সেবা প্রদান করে। খেয়াল করে দেখো, ডাক্তার যে কাজটা করছে, এই কাজটা তুমি যে যখন ডাক্তারের কাছে যাও, বললা যে যেমন আমি কিছুদিন আগে ব্যথা পেয়েছিলাম পায়ে, তো আমি যখন ডাক্তারের কাছে গেলাম, আমি ডাক্তার জিজ্ঞেস করলো কি হলো না হলো, আমি বললাম এটা আমার প্রবলেম। দেন আমি যখন আমাকে সে প্রেসক্রিপশন দিয়ে দিল, এরপর আমি জিজ্ঞেস করলাম আপনার ফিজ কত। দেন সে আমাকে বলল যে আমার ফিজ ফর এক্সাম্পল 800 টাকা। তাহলে এই যে 800 টাকার বিপরীতে সে আমাকে একটা সেবা দিচ্ছে, এই সেবাটার পুনরাবৃত্তি হচ্ছে। খেয়াল করে দেখো, সে কিন্তু এই কাজটা করার মাধ্যমে তার জীবিকা অর্জন করছে। আমরা যখন অ্যাকাউন্টিং এ পড়েছিলাম একটা লেনদেন হতে গেলে সেটাকে হতে হবে আর্থিক, অর্থাৎ অর্থের পরিমাপে পরিমাপযোগ্য। একই সাথে আরেকটা জিনিস বলেছিলাম, খুব কঠিন একটা ওয়ার্ড ছিল, পৌনঃপুনিক, মনে পড়ে? রিপিটেটিভ ওয়ার্ক হতে হবে। তার মানে ঘটনাটার পুনরাবৃত্তি ঘটতে হবে এবং এটা তার জীবিকা অর্জনের মূল মাধ্যম হতে হবে, যেই কাজটা ডাক্তার প্রতিনিয়ত করে থাকেন, এবং এই কারণে ডাক্তারি একটা পেশা। এখন বলি তাহলে ব্যবসায়ের অনেকগুলো নিশ্চয়ই ক্ষেত্র আছে যে কারণে আমি ডাক্তারি পেশাটাকে, যেটা সেবা বৃত্তি, এটাকে আমি একটা পেশা বলতে পারছি। এবং এই ব্যবসায়ের যে চার্টটা ছিল আমাদের, যে ব্যবসা ঠিক কত প্রকার হতে পারে, সেখানকার মধ্যে একটা ছিল পেশাবৃত্তি। এবং এই পেশাবৃত্তিতে যেটা হয়, যারা আমাদেরকে প্রত্যক্ষ সেবা প্রদান করে, ফর এক্সাম্পল যারা আমাদেরকে কনসালটেন্সি ফার্ম যারা খুলে থাকে, কনসালটেন্সি, যেমন তুমি একটা নতুন ব্যবসায় খুলতে চাও, ব্যবসায় করার জন্য একটু দেখে নিই আমাদের কমেন্ট সেকশন যারা আছো কিছু প্রশ্ন আছে কিনা। আচ্ছা, আপাতত কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। ওকে, যারা আছো একটু আমাকে বলে দিও, রোটেট বন্ধ করে দেন। যারা আছো ক্লাসে, কোনো কোয়েশ্চেন থাকলে এই সংক্রান্ত, যে তুমি কেন আইডেন্টিফাই করতে পারোনি বা কিভাবে এটা করতে হবে, এই সংক্রান্ত প্রশ্ন আমাকে অবশ্যই জিজ্ঞেস করো। সেটা বলতেছিলাম যে যখন তুমি এটা ব্যবসায় করতে চাও কিন্তু তুমি জানো না যে এই ব্যবসায়ের কম্পিটিশনটা কেমন বাজারে, তুমি কোথা থেকে কাঁচামাল কিনতে পারো, তুমি ব্যাংক লোনের জন্য কোথায় অ্যাপ্লাই করবে, এই ধরনের প্রশ্নের উত্তর তোমাকে দেয় কনসালটেন্সি ফার্ম। ওরা কি করে, ওরা তোমার কাছে যে জিনিসটা বিক্রি করে তা হচ্ছে ওরা তোমাকে পরামর্শ বিক্রি করে। খেয়াল করে দেখো, খুব ফানি না? মানে শুনলে খুব মজা লাগে না যে পরামর্শ টাকা দিয়ে কিনবো? এক্স্যাক্টলি। তুমি যখন ডাক্তারের কাছে একটা প্রেসক্রিপশন লিখে নিয়ে আসছো, সেও কিন্তু তোমাকে একটা সাজেশন দিচ্ছে, প্রেসক্রাইব করছে, তাই না? সেটা কিন্তু তুমি টাকা দিয়ে কিনে নিয়ে আসছো। দ্যাট মিনস এই পরামর্শটাও তুমি টাকা দিয়ে কিনছো, যেই কারণে তিনি মুনাফার মাধ্যমে তার জীবিকা নির্বাহ করছেন। দ্যাটস ওয়াই কনসালটেন্সি ফার্ম, অডিট ফার্মস, দেন হচ্ছে উকিল বৃত্তি, ডক্টরস, এরা প্রত্যেকেই ব্যবসায়ী এবং ব্যবসাটা হচ্ছে প্রত্যক্ষ সেবামূলক। আচ্ছা, এখন একটু দেখে নি আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। ওকে, আচ্ছা আপু একটা বিষয় ক্লিয়ার করবেন কিনা, শক্তি দই কেন সামাজিক ব্যবসায়, সাকলাইন বলেছো। ওকে, এখনই বলে দিচ্ছি। সামাজিক, যেহেতু প্রশ্নটা এসেছে আমি প্রশ্নটা অ্যাভয়েড করে যেতে পারছি না, সে কারণে একটু বলে দিই সামাজিক ব্যবসায় জিনিসটা আসলে কি। খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, থ্যাংক ইউ সো মাচ প্রশ্নটা করার জন্য। সোশ্যাল বিজনেস, আমাদের কনটেক্সটের বাইরের একটা প্রশ্ন নিচ্ছি, যেহেতু প্রশ্নটা আজকে খুব ইন্টারেস্টিং, আমি
উত্তর করতে আমার ভালো লাগবে। তো এই সোশ্যাল বিজনেস বা সামাজিক ব্যবসায় বলতে যেটা বোঝায় তা হলো, খেয়াল করে দেখো, তুমি যখন একটা ব্যবসা শুরু করো, তুমি ব্যবসায় কি করো? একটা মূলধন নিয়ে শুরু করো, মূলধনটাকে ব্যবসায় খাটাও, দেন একটু দেখাই যে তুমি একটা মূলধন নিয়ে শুরু করছো ব্যবসায়, ব্যবসায়টা প্রসেসিং হয়। এই প্রসেসিং এর পর এট দ্য এন্ড অফ দ্য ডে তুমি একটা ফিনিশ গুডস বাজারে বিক্রি করো, বা তুমি যে কোনো একটা সেবা একটা বিক্রয় মূল্যে বিক্রি করো। পরবর্তীতে তুমি যেটা পাও তার নাম হচ্ছে মুনাফা, যে কারণে ব্যবসা করা হয়। এই মুনাফাটা আবার তোমার মূলধনের সাথে যোগ হয়ে, যদি তুমি ব্যবসাটা প্রথমে শুরু করেছিলে হয়তো বা 100 টাকায়, এখন এটার সাথে তোমার মুনাফা যেটা কিনা 10 টাকা, ফর এক্সাম্পল, তুমি এটা যোগ করে দিচ্ছ, তাহলে পরবর্তী বছর এই 110 টাকা হবে তোমার নতুন মূলধন। ওকে, কিন্তু যখন কিনা সোশ্যাল বিজনেস করা হয়, এখানে একটা পার্সপেক্টিভ ফলো করা হয়। যারা আমাদের সমাজে অনেক বিত্তবান, অনেক বিত্তবান, তাদের অনেক টাকা পয়সা থাকে, সো তারা সবসময় মুনাফার জন্য ব্যবসা করতে চায় না, তারা চান যে তাদের টাকাটা একটা ভালো জায়গায় কাজে লাগুক। তখন তারা কি করে? সোশ্যাল বিজনেসটা আরম্ভ করে। সোশ্যাল বিজনেসে তারা তাদের টাকাটা ক্যাপিটাল হিসেবে কখনো কাজে লাগায় না। এইসব ক্ষেত্রে যখন ক্যাপিটাল ইউজ হয়, এখানে একটা ডিফারেন্স হচ্ছে, বড় ডিফারেন্স। ক্যাপিটাল ইউজ হয় না, কি করা হয়? টাকাটাকে তারা ডোনেট করে। সব থেকে বড় ডিফারেন্স হচ্ছে এইটা নর্মাল বিজনেসের সাথে। নর্মাল বিজনেসে ক্যাপিটাল ইউজ হয়, এখানে ডোনেশন ইউজ হয়। এবং যখন মুনাফা হয়, স্বাভাবিক, তুমি একটা ব্যবসায় করছো, তুমি মুনাফা তো থাকবেই, কিন্তু ওরা এই মুনাফাটাকে কখনো ক্লেইম করে না। মুনাফাটাকে ওরা কি করে? মানুষের কাজে লাগায়। দ্যাট মিনস প্রথম বছর ডোনেট করছি, এই মূলধনটা আমি আর কখনো রিটার্ন চাবো না, আমি বলবো না আমাকে মুনাফা দিতে হবে। তুমি টাকাটা নাও, কাজে লাগাও, জনকল্যাণে কাজ করো, আমাকে এটা থেকে কোনো রিটার্ন দিতে হবে না। দ্যাট ইজ সোশ্যাল বিজনেস। আচ্ছা, তো যেহেতু তোমার উত্তরটা করে দিয়েছি, আমার মনে হয় তোমার এই সংক্রান্ত আর কোনো কনফিউশন নাই। আচ্ছা, বিজনেসের যে ক্লাস হচ্ছে না বলেছো আসাদুল, আসাদুল আই এম সো সরি যে আমি লাস্ট কিছুদিন হয়তো আমার নিজের পরীক্ষা বা কোনো কিছু নিয়ে ব্যস্ত ছিলাম। এরপর থেকে আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব রেগুলার থাকার। আর নেক্সট উইকে তোমাদের জন্য আমি ফাইন্যান্সের ক্লাসের একটা ব্যবস্থা করে দিব। সাকিউল শুভ ভাইয়ের ক্লাস বোধহয় করেছিলে, তো ভাইয়া তোমাদের জন্য আবার ফাইন্যান্স ক্লাস নিয়ে আসছে নেক্সট উইকে। ওকে, তো চলে যাই আমাদের পরবর্তী টপিকে। অনেকগুলো টপিক আজকে আমরা পড়বো, কিন্তু সবগুলোই খুব বেসিক রিলেটেড, যাতে করে পরীক্ষার হল হোক, কিংবা তুমি যেহেতু বিজনেস স্টুডেন্ট, তোমাকে যে কোনো সময় এই ধরনের কোয়েশ্চেন করলে তুমি যেন তোমার জন্য কোনো ডাউট না থাকে অ্যান্সার দিতে, তুমি যেন কনফিডেন্টলি অ্যান্সার করতে পারো, এটার জন্য আজকে কাজ করব। তো কথা বলছিলাম মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে কাজগুলো করা হয় সেগুলো ব্যবসায় হবে। এখন আমাকে একটু বলো, জাস্ট ইয়েস অর নো। ওকে, ব্যাংক ঋণ ব্যবসায় কি না? ইয়েস অর নো। ব্যাংক যদি তোমাকে ঋণ দেয়, এটা কি ব্যবসায় হবে নাকি না? ব্যবসায় কি না? এই প্রশ্নের উত্তরটা ইয়েস অর নো দিয়ে আমাকে ঝটপট কমেন্ট সেকশনে করে দাও। এই প্রশ্নটা থেকে তোমাকে আমি আরেকটা টপিকে লিড করছি। ওকে, সো আমাকে একটু ঝটপট কমেন্ট সেকশনটাতে জানিয়ে দাও, আমি কমেন্ট চেক করছি। আচ্ছা, এইচএসসি এর ক্লাস চেয়েছো? এক্স্যাক্টলি, আমাদের এসএসসি ক্লাসটা শেষ হওয়ার পরেই কিন্তু আমরা এইচএসসি ক্লাসটা শুরু করব। যেহেতু এসএসসি স্টুডেন্টরাও খুব আমাদেরকে বলে যে তাদের জন্য কেন ক্লাস নেওয়া হয় না, তাই এসএসসি স্টুডেন্টদের জন্য ক্লাসটা শেষ হলেই আমরা এইচএসসির জন্য করব। শিল্পের প্রকারভেদ, সামিন রহমান, আমরা এই ক্লাসেই আজকে শিল্পের প্রকারভেদটাও দেখব। তুমি আমাদের সাথে আরেকটু থাকো, তোমার কোনো ফ্রেন্ডের যদি প্রয়োজন হয় তাকেও আজকে লাইভ ক্লাসটাতে নিয়ে এসো। আর 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 আছো? আচ্ছা, 12 ক্লাস মিস করে ফেললাম। আচ্ছা, তুমি এখন থেকে জয়েন করেছো ভাইয়া, থ্যাংক ইউ জয়। বাকি ক্লাসটাতে থাকো, আমার মনে হয় তুমি খুব সম্ভব আমাদের সাথে বাকি ক্লাসগুলোতে ইম্পর্টেন্ট কিছু শিখতে পারবে। আচ্ছা, আমি অ্যান্সার্স পেয়ে যাচ্ছি। আরকান বলেছো ইয়েস, আতিকুল বলেছো ইয়েস, অনেকগুলো ইয়েস অ্যান্সার পাচ্ছি। এক্স্যাক্টলি, আমি খুবই খুশি যে তোমরা বুঝতে পেরেছো যে ব্যাংক ঋণ দেওয়াটা আমাদের জন্য একটা ব্যবসা। থ্যাংক ইউ সো মাচ গাইস। ব্যাংক ঋণটা এই জন্য ব্যবসায়, যেহেতু ব্যাংক ঋণ দেওয়া, যেটা আমাদেরকে সে লেন্ড করছে টাকাটা, ব্যাংক কি করে? ব্যাংক মানুষকে ঋণ দেয়। আরেকটা কাজ সে করে, ব্যাংক মানুষের কাছ থেকে টাকা আমানত রাখে। তোমরা রাইট অ্যান্সারটা দিয়েছো, আমি জাস্ট এক্সপ্লেইন করে দিচ্ছি যাতে করে তুমি মানুষকে বলতে পারো ব্যাংক মুনাফা কিভাবে অর্জন করে। যেহেতু তুমি বললে এটা একটা ব্যবসায়, তাহলে নিশ্চয়ই ব্যবসা থেকে একটা মুনাফা বের হয়। ওই মুনাফাটা হচ্ছে ব্যাংক মানুষকে ঋণ দেয়, এটার উপর সে একটা সুদ চার্জ করে, তাই না? পার্সেন্টেজ সেম। তুমি যখন মানুষ যখন ব্যাংকে যে টাকা রাখছে, তুমি আমি আমরা সবাই কিন্তু চাই আমাদের সেভিংস গুলো ব্যাংকে যাক, একটা নির্দিষ্ট পরিমাণ হারে যেন আমরা সুদ পাই।
এই যে বললাম ব্যাংকের ঋণ আর আমানতের সুদ, এই দুটার ডিফারেন্সটা হচ্ছে আমার জন্য মুনাফা, এবং সেটা কখনোই মাইনাস হয় না, সবসময় প্লাস হয়, বিকজ ব্যাংক চায় সবসময় মুনাফা করতে। এই ডিফারেন্সটা হচ্ছে ব্যাংকের জন্য মুনাফা। এই কারণেই কিন্তু তোমরা একটু অ্যান্সার করেছো যে হ্যাঁ, ব্যাংক ঋণটা একটা ব্যবসায়। থ্যাংক ইউ সো মাচ। তো এরপর চলে যাচ্ছি পরবর্তী টপিকটাতে, যেখানে আমরা আজকে দেখবো যে ব্যবসায় করার জন্য যদি কেউ রাজনীতি করে বা মাদকদ্রব্যের ব্যবসায় করে, তখন সেগুলো কেন ব্যবসায় হচ্ছে না। ব্যবসায় করার সময় প্রথমে বলা হয়েছিল যে মুনাফা থাকতে হবে, রাজনীতি যেহেতু জনকল্যাণমূলক সেহেতু এটা ব্যবসায় না। সেকেন্ড, এমন কোন একটা কাজ যেটা কিনা মনে করো অবৈধ, এ ধরনের কোনো কাজকে আমরা ব্যবসায় বলবো না। ঠিক আছে, তো এটা গেল ব্যবসা সংক্রান্ত একটা একটা খুব বেসিক কনসেপ্ট। এরপর পড়বো ব্যবসায়ের উদ্ভব সংক্রান্ত। ব্যবসায়ের উদ্ভব সংক্রান্ত একটা খুব ইজি কোয়েশ্চেন। ব্যবসার উদ্ভব মনে রাখার জন্য তোমাকে এটা মনে রাখার দরকার নাই যে আদিম যুগে কৃষিকাজ হতো, এটা হচ্ছে যখন কিনা মানুষের কাছে কোনো টাকা পয়সা ছিল না, মানুষ যখন একজন আরেকজনের কাছ থেকে বিনিময় করত, তখন আদিম যুগ। খুব সিম্পল একটা টার্ম বলি, বার্টার ট্রেড। বার্টার ট্রেডের মিনিংটা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট সেকশনে জলদি বলে দিতে পারো। আমি একটু দেখতেছি যে তোমাদের এটা সম্পর্কিত আইডিয়াটা কতটুকু স্ট্রং। আচ্ছা, বার্টার ট্রেড যারা জানো আমাকে একটু কমেন্ট সেকশনে ঝটপট বলে দাও। না জানলে কোনো সমস্যা নেই, আমরা এখনই বলে দিব। ওকে, জানো না, ওকে ঠিক আছে। বার্টার ট্রেড হচ্ছে যখন পণ্য বিনিময় করা হয়। কি করা হয়? বিনিময়। বিনিময় করা হয় পণ্য সামগ্রী। ফর এক্সাম্পল, আমার কাছে আমার একটা বন্ধু, যদি একটু কেউ আসতে পারো, বাসির একটু চলে আসো আমাদের ক্লাসে। আমাদের ক্লাসে আজকে আমাদের আরেকজন টিচার আছে যিনি কিনা স্মার্ট বুক রাইটিং করবেন। সো সাপোজ ওর কাছে একটা মোবাইল ফোন আছে। ওকে, ওয়াসিফের কাছে একটা মোবাইল ফোন আছে, আমার কাছে একটা পেন আছে। এখন আমার মোবাইল ফোনটা প্রয়োজন, ঠিক আছে, আর ওয়াসিফের প্রয়োজন একটা পেন। তো আমি কি করবো, ওয়াসিফের কাছ থেকে মোবাইল ফোনটা নিয়ে নিলাম, ওকে এই পেনটা দিয়ে দিলাম। ওয়াসিফ, তোমার কাজ শেষ, থ্যাংক ইউ, তুমি এখন যেতে পারো। আচ্ছা, তো যেহেতু আমি দুটা পণ্যের আদান প্রদান করলাম, এই কাজটাকে আমরা বলে থাকি বার্টার ট্রেড। এই বার্টার ট্রেডটা হচ্ছে পণ্য বিনিময়, যেটা তুমি জানো যে পণ্য বিনিময়টা ব্যবসায় প্রাচীন যুগের একটা অংশ। কেন? বিকজ তখন কোন জিনিসটা ছিল না? ছিল না বিনিময়ের একটা মাধ্যম। তাহলে যেই যুগে আমরা পণ্য বিনিময় করতাম, কৃষিকাজের মাধ্যমে বলো, ফলমূল চাষের মাধ্যমে বলো, পশু শিকারের মাধ্যমে বলো, এই ধরনের কাজে যখন যা কিছু আমরা হাতে থাকতো সেটা যখন একজন আরেকজনের সাথে বিনিময় করতাম, এক্সচেঞ্জ করতাম, সেটাকে আমরা বলে থাকি বার্টার ট্রেড। এবং এটা হচ্ছে প্রাচীন যুগ। তাহলে তখন যে জিনিসটা ছিল না তার নাম হচ্ছে বিনিময়ের মাধ্যম। তাহলে যখন বিনিময়ের মাধ্যম আসলো, তখন শুরু হয়ে গেল ব্যবসায়ের মধ্যযুগ। খুব ইজি না? যে জিনিসটার অভাব ছিল সেই জিনিসটা এখন পূরণ হয়ে গেল। বিনিময় মাধ্যম বলতে বোঝাচ্ছি কারেন্সি। যখনই আমাদের কাছে মুদ্রা ব্যবস্থা শুরু হলো, মুদ্রার প্রচলনটা মার্ক করে যে সময়কালটা, তা হচ্ছে মধ্যযুগ। মধ্যযুগে আরো বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস হয়। মধ্যযুগে ফার্স্ট কলোনাইজেশন হয়। মধ্যযুগে মানুষ একটা জায়গায় নির্দিষ্ট হয়ে বসবাস করা শুরু করলো। এর আগে মানুষ ঘুরতে থাকতো এক জায়গা থেকে আরেক জায়গায়, কোনো কোথাও সেটেল করতো না। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে মধ্যযুগের ব্যবসায় সংগঠনের উদ্ভব হয়। যেহেতু প্রথমে যখন তুমি বার্টার ট্রেড ফলো করতা, তখন কি হতো, আমার যদি আজকে মোবাইল ফোন বাদ দিয়ে অন্য কোনো জিনিসের প্রয়োজন থাকতো, তাহলে আমি তার সাথে সেটা ট্রেড করতে পারতাম না। কেন পারতাম না? কারণ ওই লোকের হয়তো আমার কাছ থেকে এই পেনটার কোনো প্রয়োজন নাই। তো এক্ষেত্রে মানুষ আস্তে আস্তে কি করলো, তার কাছে যা যা জিনিসপত্র আছে সেগুলোকে সে মজুদ করা শুরু করলো। এই মজুদ ব্যবস্থা থেকে যখন মজুদ ব্যবস্থার সাথে তার কারেন্সি যোগ হলো, যখন তোমার কাছে অনেক বেশি প্রোডাক্টস আছে এবং তুমি টাকার মাধ্যমে সেটাকে লেনদেন করতে পারছো, তখন শুরু হলো ব্যবসায় সংগঠন। এবং ব্যবসায় সংগঠন হচ্ছে সেগুলোই যেগুলো এক মালিকানা, যেগুলো কিনা তোমার অংশীদারি ব্যবসায়, কোম্পানি বলো, সব ধরনের সংগঠনের সূত্রপাত হয় এই মধ্যযুগে। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এক মালিকানা ব্যবসা সংগঠন কখন উদ্ভব হয় বা এর প্রচলন শুরু হয় কখন, উত্তর হচ্ছে মধ্যযুগ। তোমাকে যদি বলা হয় সমবায় সমিতি, এটা কখন হয়, স্টিল তুমি অ্যান্সার করবে মধ্যযুগ, বিকজ যে কোনো ধরনের ব্যবসায় সংগঠনের সূত্রপাত হয় মধ্যযুগের। এরপর মধ্যযুগের পরবর্তীতে মানুষ আরো অ্যাডভান্সড হয়।
আরো অ্যাডভান্সড হয়। পরবর্তীতে মানুষ বিভিন্ন ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার শুরু করে, এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্য প্রেরণ আদান প্রদান শুরু করে। এইসব ক্ষেত্রে যখন আরো অ্যাডভান্স হয়, আর যেই জিনিসটার কারণে এই যে বললাম মুভমেন্টটা ক্রিয়েট হয়, যখনই বললাম এক জায়গা থেকে আরেক জায়গায় তুমি পণ্য আদান প্রদান করছো, তুমি ইন্টারন্যাশনাল হয়ে যাচ্ছ, সেটা যে কারণে হয় সেটা হচ্ছে শিল্প বিপ্লব। সো কিছু বড় বড় ঘটনার মাধ্যমে তুমি খুব ইজিলি আমাদের ব্যবসার যুগটা মনে রাখতে পারো। যেই যেই ঘটনাগুলোর জন্য যেই যেই যুগ বিখ্যাত। প্রথমত শিল্প বিপ্লব। এই শিল্প বিপ্লবের মাধ্যমে যেটা হয়, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা কিভাবে হয়? শিল্প বিপ্লবের ফলে যে সময়কালটা একটু বলে রাখি, 1750 থেকে 1850। এই সালের পর যখন রেল লাইনের উদ্ভব হয়, রেল লাইন, রেল লাইনের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্য প্রেরণটা অনেক ফাস্টার হয়। স্টিম ইঞ্জিন যে জিনিসটাকে, যেই রেল লাইনটির উদ্ভবটাকে সম্ভব করে, এটার কারণে 1750 থেকে 1850 শিল্প বিপ্লবের পরবর্তী যে যুগটা, তখন মানুষ ব্যবসায়ের ক্ষেত্রে রেল লাইনটাকে অনেক বেশি ব্যবহার করা শুরু করলো। তখন আমরা ইন্টারন্যাশনালি আমাদের পণ্যগুলোকে ক্রয় বিক্রয় করা শুরু করলাম। দ্যাট ওয়াজ আমাদের আধুনিক যুগ। একটু ঝটপট দেখে নিই আমাদের কমেন্ট সেকশনে এই সংক্রান্ত কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, আমাদের সাথে এইচএসসি ক্লাস চেয়েছো? এক্স্যাক্টলি, আমরা এইচএসসি ক্লাসটা আমাদের এসএসসি ক্লাসে পরেই শুরু করে দিব ভাইয়া, তুমি আজকে আমাদের ক্লাসের সাথে থেকো। আর আচ্ছা, আমাদের সাথে আজকে আয়মান ভাইয়া ক্লাসে আছেন, থ্যাংক ইউ সো মাচ। তোমরা সবাই নিশ্চয়ই জানো যে আয়মান ভাইয়া একটা খুব বড় ধরনের অ্যাওয়ার্ড পেয়েছেন। খুব সম্ভবত ভাইয়া নিজেই তোমাদেরকে সেই সুখবরটা দিবে। সেটা হচ্ছে ভাইয়া খুব নাম করা কুইন্স অ্যাওয়ার্ড পেয়েছেন। ভাইয়া তোমাদের সাথে খুব সম্ভবত লাইভে বা যে কোনো ধরনের ইন্টারাকশনের মাধ্যমে তোমাদেরকে নিজ মুখে সেটা জানিয়ে দিবেন। সো যেটা বলছিলাম শিল্প বিপ্লবের কথা, এখন যেহেতু ব্যবসার যুগের বেস্ট বেস্ট যে ঘটনাগুলো মনে রাখার উচিত সেগুলো তোমাদেরকে জানিয়ে দিয়েছি। এখন তোমাদের কাছে একটা ছোট প্রশ্ন আছে, আশা করবো প্রশ্নের উত্তরটা তুমি আমাকে ঝটপট দিয়ে দিবে। আচ্ছা, প্রশ্নটা আসলে তোমাদের আইসিটির অনেক মিল আছে। তো যেহেতু তোমাদের কিছুদিন পরে এসএসসি পরীক্ষা, তুমি ধরে নিব আইসিটিটাও তোমার মোটামুটি পড়া আছে, আর যদি নাও থাকে আইসিটির লাইভ ক্লাস আমাদের জন্য আছে। এই প্রশ্নটা একটু দেখে মনে হতে পারে যে আল্লাহ, আপু কি তাহলে আইসিটি থেকে প্রশ্ন করছে? আপু একদম আইসিটি থেকে প্রশ্ন করছে না, জাস্ট আমি তোমার আইসিটি নলেজটাকে কাজে লাগাচ্ছি। একটু ঝটপট আমাকে কমেন্ট সেকশনে মেনশন করে দাও যে কম্পিউটারের প্রথম প্রজন্ম ব্যবসায় ব্যবহৃত হয় ব্যবসায় কোন যুগে? ওকে, তো এটা হচ্ছে প্রশ্ন। একটু দেখে নিই আমাদের কমেন্ট সেকশনে যারা যারা আছো, বুঝতে কারো প্রবলেম হচ্ছে কিনা। আচ্ছা, সি, নিলয় সাহা ফার্স্ট অ্যান্সার করেছে সি। অপি বলেছো নাম্বার 2, নাহিদ বলেছো 2। আচ্ছা, 2 বলতে আমি ধরে নিচ্ছি তোমরা অপশন বি বোঝাচ্ছ। ওকে, রিজওয়ান বলেছো আধুনিক, দ্যাট মিনস সি। সামি বলেছো সি, অরোহী বলেছো সি। আচ্ছা, তামিম বলেছো বি। বি আর সি এর মধ্যে কনফিউশন হচ্ছে, রাইট? আর একটু চেষ্টা করো। দীপু বলেছো আধুনিক হবে। আধুনিক, দেখতে পাচ্ছি আধুনিকের অনেকগুলো অ্যান্সার। ওকে, আমি তাহলে রাইট অ্যান্সারটা বলে দিই। শাহরিয়ারের লাস্ট অ্যান্সারটা পড়লাম বি বলেছো। ওকে, তো আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে সি। কারণ হচ্ছে তুমি জাস্ট একটু মনে করো প্রথম প্রজন্মের কম্পিউটারের সময়কালটা শুরু হয় কবে থেকে। 1850 এখানে লিখে রেখেছিলাম, একটু ফাঁকা দিয়ে যদি কারো চোখে পড়ে। 1850 এর আগে নাকি পরে? তো যদি তোমার উত্তরটা হয়ে থাকে 1940 দশক, যদি তা হয়ে থাকে তাহলে তুমি অলরেডি অ্যান্সারটা পেয়ে গিয়েছো, যেটা আধুনিক যুগ হবে, রাইট? বিকজ আধুনিক যুগে এসেই আমি বলেছিলাম যে আমরা সব ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার করা শুরু করি। যেই যারা বলেছিল মধ্যযুগ, ওরা বোধহয় কনফিউজড হয়ে গিয়েছিলে কম্পিউটারের প্রজন্ম সংক্রান্ত টাইম লিমিটটা দিয়ে। কিন্তু আমরা কথা বলছি ব্যবসায়ের ক্ষেত্রে যখন ইউজ হয়, কি ইউজ হয়? কম্পিউটার। ব্যবসায়ের ক্ষেত্রে কম্পিউটার প্রথম যুগ হোক, যে কোনো যুগ হোক, কম্পিউটারের যে কোনো প্রজন্মই হোক না কেন, ব্যবসায়ের ক্ষেত্রে ব্যবহার করা শুরু করা হয় আধুনিক যুগে। এটা খুবই সিম্পল একটা কোয়েশ্চেন ছিল, বিকজ তুমি কিন্তু অলরেডি আইসিটি তে পড়ে এসেছো, সবগুলো টাইম লাইন তোমার জানা। এই প্রশ্নটা করার কারণ হচ্ছে জাস্ট রিলেট করে দেওয়া যে কোন যুগের সাথে কোন যুগের কোন কোন ইম্পর্টেন্ট ফ্যাক্টর গুলো আমার জানা উচিত।
অলরাইট, তো ঠিক এরই সাথে আমরা আমাদের পরবর্তী টপিকটাতে চলে যাচ্ছি। যারা প্রশ্নটা অ্যান্সার করতে ভুল করেছো তাদেরকে কনগ্রাচুলেশনস, বিকজ ফার্দার তুমি কখনো এই ধরনের কোনো কোয়েশ্চেন ফেস করলে ভুল করবা না, তো তাদেরকে কনগ্রাচুলেশন। আর যারা পারতে তারা তো ব্রিলিয়েন্ট স্টুডেন্টস আজকের ক্লাসে, থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা যদি মনে করো যে তুমি আজকের ক্লাস থেকে কিছু শিখতে পারছো, তাহলে অবশ্যই সেটা তোমার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলো না, নাহলে সে বলবে যে তুই তো একা একা ক্লাস করে ফেললি, আমাকে তো পরে একলা একলা বসে ওয়েবসাইট থেকে দেখতে হবে। তো আর যদি তোমার কোনো বন্ধু আসলে আজকে ব্যস্ত থাকে, তাহলে ওয়েবসাইটে পাওয়া যাবে পরে, এই ইনফরমেশনটা তাকে জানিয়ে দিতে ভুলো না। চলে যাচ্ছি পরবর্তী টপিকে, যেখানে আমরা দেখবো ব্যবসায়ের ধরন। তো একজন স্টুডেন্ট প্রশ্ন করেছিল শিল্পের ধরন, তো আমি আস্তে আস্তে ব্যবসায়ের ধরনের পর ওখানে মুভ করছি। ব্যবসায়ের ধরনের কথা বলতে গেলে আমরা এটাকে তিনটা ভাগে ভাগ করে ফেলি। একটা হচ্ছে শিল্প, আমি নামগুলো আগে বলি, দেন আমি ডিটেইলসে বলছি কোনটা কি। শিল্প, বাণিজ্য আর প্রত্যক্ষ সেবা। এই প্রত্যক্ষ সেবাটা কি আমরা ক্লাসের একদম শুরুতে আজকে পড়েছিলাম, রাইট? যেটা কিনা যেহেতু পড়েছো তুমি অলরেডি জানো, তো এটা অ্যান্সারটাকে লিখে ফেলি। প্রত্যক্ষ সেবা হচ্ছে যেটা বলেছিলাম, ডাক্তারি, কনসালটেন্সি, আরো বলেছিলাম উকিল। যারা উকিলের কাজ করে যারা উকিল হয়ে থাকেন, তারা বিভিন্ন সময় একত্র হয়ে যখন কোনো ফার্ম পরিচালনা করেন, তাদেরকে আমরা বলি প্রত্যক্ষ সেবা। অডিট ফার্মস সেম। আচ্ছা, তাহলে প্রত্যক্ষ সেবা তাহলে চলে গেল। এখন যে দুটো থাকবে, শিল্প আর বাণিজ্য। খেয়াল করে থাকো, এই পেনটা যখন কেবলমাত্র স্টিল ছিল, প্লাস্টিক ছিল, কালি ছিল, তখন আমি সেটাকে কোনো কাজে লাগাতে পারতাম না। এই সবগুলো আলাদা আলাদা আমাকে কোনো উপযোগিতা দেয় না। কখন উপযোগিতা দেয় বা কখন এটার একটা ইউজেবিলিটি থাকে, যখন সবগুলো একত্রিত হচ্ছে। এই একত্রিতকরণের কাজটা করে থাকে শিল্প। তাহলে শিল্প কি করে? সে ফার্স্টে কাঁচামাল সংগ্রহ করে। কাঁচামাল সংগ্রহ করে সে এটাকে প্রসেস করে, অর্থাৎ প্রক্রিয়াকরণ করে, অর্থাৎ এটাকে সে রূপান্তর করে। কিসে রূপান্তর করে? রূপান্তর করে ফিনিশড গুডসে, অর্থাৎ তুমি যেই প্রোডাক্টটা ইউজ করতে পারছো, যেটাকে আমরা বলে থাকি পণ্য, এই পণ্য বা সেবা। সেবা কেন বললাম, কেন এটা শিল্পের আন্ডারে আমি সেবা বললাম? খেয়াল করে দেখো, তুমি যখন মোবাইলে কথা বলছো, ওই মোবাইলে যে কথা বলছো, এই যে ফ্রিকোয়েন্সিটা কনভার্টেড হচ্ছে, এটাও কিন্তু একটা ম্যানুফ্যাকচারিং এর কাজ করছে, তাই না? টেলিকমিউনিকেশন সেক্টর, তারা কিন্তু আমার সাথে বাণিজ্যের কাজ করছে না, তারাও কিন্তু একটা রূপান্তরের কাজ করছে। তারা আমাকে ফাইনাল একটা প্রোডাক্ট দিচ্ছে না? যেই নেটওয়ার্কটা তোমার আশেপাশে আছে, কিন্তু তোমার কাছে একটা মোবাইলের সিম কার্ড নেই, তাহলে কি তুমি কথা বলতে পারবে? ঠিক এই কারণেই টেলিকমিউনিকেশনের কাজটাও একটা সেবা, এবং তা সত্ত্বেও এটা শিল্পের আন্ডারে পড়ছে। তাহলে শিল্প আলটিমেটলি কি করলো? কাঁচামালকে প্রক্রিয়াকরণের মাধ্যমে একটা সম্পূর্ণ বা রূপান্তরিত পণ্যে প্রস্তুত করলো। রূপান্তরিত পণ্য প্রস্তুতের কাজটাকে আমরা বলে থাকছি শিল্প। কারো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা এটি একটু কমেন্ট সেকশনে দেখে নিই। আচ্ছা, আপাতত কারো কোনো প্রশ্ন পাচ্ছি না। যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই টপিকের বাইরে হলেও আমি তোমাদেরকে সেটা অ্যান্সার করে দিব, কোনো প্রবলেম নাই। তো এটা গেল শিল্প। শিল্পের কতগুলো প্রকারভেদ আছে। শিল্পের প্রকারভেদে যাওয়ার আগে আমার মনে হয় বাণিজ্যের একটা ছোট ডেমো দিয়ে দিই। বাণিজ্য হচ্ছে যখন কিনা এই যে তুমি পণ্য সামগ্রী উৎপাদন করছো, তাই না? তুমি একটা ফিনিশ গুডস রাখছো, এই প্রোডাক্টটা তোমার কাস্টমারের কাছে পৌঁছাতে হবে না? কাস্টমার, কিংবা তুমি যখন কোনো একটা কাঁচামাল কোথাও উৎপাদন করছো, মনে করো তুমি সে ফর এক্সাম্পল তুমি তামাক চাষ করছো। আচ্ছা, এটা না বলে অন্য কিছু বলি। মনে করো তুমি আটা ময়দার কাজ করছো। তো আটা ময়দার জন্য তুমি যখন গম, জব তুমি যখন কৃষকের কাছ থেকে কিনে নিয়ে আসবে, এটাকে এই যে কৃষকের কাছ থেকে নিয়ে যে কোনো একটা প্রোডাকশন হাউস পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজটাও কিন্তু বাণিজ্য। তাহলে বাণিজ্য কি করছে? বাণিজ্য হচ্ছে দুটা এন্ডের মধ্যে, এই দুটা এন্ডের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় বন্টনের কাজ করছে। সেটা হতে পারে কাঁচামাল বন্টন, সেটা হতে পারে ফিনিশ গুডস বা পণ্য বা সেবার বন্টন। এই পণ্য বা সেবার বন্টন প্রক্রিয়ার কাজটা করে থাকছে বাণিজ্য। আর বাণিজ্য এই বন্টনের কাজটা করতে গিয়ে যা কিছু করে, সেটা আমরা আর একটু পরেই বাণিজ্য যখন পড়বো তখন দেখছি। তো ফার্স্টে চলে যাই শিল্পের প্রকারভেদের ক্ষেত্রে। শিল্পের প্রকারভেদের আইডেন্টিফাই করার জন্য প্রথমে আমরা দেখব যে শিল্প ঠিক কয় প্রকার। শিল্পের প্রকারভেদ হচ্ছে
পাঁচটি, যেটা আমরা সবাই মোরলেস জানি, রাইট? তো শিল্পের প্রকারভেদগুলো পাঁচটার মধ্যে ফার্স্টেই প্রজনন শিল্প। প্রজনন শিল্প হচ্ছে সেই শিল্প যখন তুমি একটা প্রোডাক্ট ইউজ করে একাধিক প্রোডাক্ট বানাচ্ছ। এটাকে আমি খুব ইজিলি মনে রাখার জন্য আমি যেটা করতাম যে একটা পণ্য ব্যবহার করে একাধিক পণ্য উৎপাদন করা। একাধিক পণ্য উৎপাদন করা। আমি জানি প্রজননের জন্য তুমি অনেক বড় বড় ডেফিনেশন পড়েছো, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি একটা এক্সাম্পল আইডেন্টিফাই করার জন্য যেটা কাজে লাগবে এটা বুঝতে পারো কিনা, দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট। সো প্রজনন মনে রাখার জন্য আমি যেটা করতাম, আমি পড়তাম যে একটা পণ্য ব্যবহার করে যখন একাধিক পণ্য বানানো হয় তখন সেটাকে আমরা বলে থাকি প্রজনন শিল্প। ফর এক্সাম্পল নার্সারি, এই এক্সাম্পলটা একটু খেয়াল করি। তুমি একটা চারা গাছ বানাও, সেটা থেকে তুমি গাছ হয়, এরপর তুমি আরো অনেকগুলো চারা বানাও, সেই প্রথম চারা গাছটা থেকে তুমি অনেকগুলো চারা গাছ বানাও, দেন তুমি একটা জায়গায় গাছ লাগিয়ে বাগান থেকে শুরু করে বন পর্যন্ত তৈরি করে ফেলতে পারো। এইটা হচ্ছে নার্সারি, যখন একটা পণ্য ব্যবহার করে একাধিক পণ্য বানানো হচ্ছে। আরেকটা দেখবো নিষ্কাশন। নিষ্কাশনের মধ্যে কিছু ওয়ার্ডস থাকে। নিষ্কাশন শিল্প, তোমাকে যখন পরীক্ষার হলে এমসিকিউ দাগাতে হয় তখন কিন্তু তোমার কাছে অনেক সময় থাকে না, তখন কিন্তু ঝটপট তোমাকে তোমার মাথায় যা কিছু আছে খুব ঝটপট সেটাকে প্রসেস করে রাইট অ্যান্সারটা ক্লিক করতে হয়। ক্লিক না বলি, জাস্ট গোলা ভরাট করতে হয়। তো নিষ্কাশনের জন্য আইডেন্টিফাই করার জন্য যে ওয়ার্ডস গুলো খেয়াল করবে, ধরা, আহরণ করা আর নিষ্কাশন তো আছেই। এটা ঠিক কিরকম, যখন আমি বললাম যে বন থেকে কাঠ আহরণ করা, বন থেকে কাঠ আহরণ করাও কিন্তু নিষ্কাশন শিল্পের অন্তর্ভুক্ত। কেন? কারণ তুমি এখান থেকে মানে কোনো একটা খনি থেকে যখন কিনা স্বর্ণ নিয়ে আসো, আহরণ করো, যখন আমরা নদী থেকে কোনো কিছু নিষ্কাশন করি, যখন আমরা নদী থেকে মাছ ধরি, এই ধরনের নদী থেকে মাছ ধরা এটাও কিন্তু নিষ্কাশন। কেন? বিকজ তুমি প্রকৃতি থেকে এই জিনিসটাকে আহরণ করছো, নিয়ে নিচ্ছ। তো এই যে প্রকৃতি থেকে তুমি সাপ্লাই পাচ্ছ, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলে থাকি নিষ্কাশন শিল্প। প্রজনন আর নিষ্কাশনটাই কেন আমি বলছি, কারণ এই দুটার মধ্যেই তোমাদের বেশি কনফিউশন দেখা দেয়। ঠিক এই কারণেই তোমাদের জন্য এখন একটা ছোট্ট এক্সাম্পল আছে, একটা প্রশ্ন করেছি, আমার মনে হয় প্রশ্নের উত্তরটা তোমরা করতে পারবে। যারা ক্লাসে আছো আমাকে ঝটপট এই প্রশ্নের উত্তরটা একটু করে দাও। আমার মনে হয় তোমরা সবাই দেখতে পাচ্ছ, যদি দেখতে অসুবিধা হয় আমাকে একটু বলো। কমেন্ট সেকশনে একটু বলে দাও যে সমুদ্র থেকে লবণ উৎপাদন করা, আচ্ছা এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই, রাইট? যে লবণ কিভাবে উৎপাদন করা হয়। তো সমুদ্র থেকে লবণ উৎপাদনের এই কাজটা করতে গেলে সেটা কোন শিল্পের অন্তর্ভুক্ত হয়, এটা আমাকে একটু ঝটপট বলে দাও। সমুদ্র থেকে লবণ উৎপাদন করা, যেটা আমরা সবাই জানি যে আমরা যে লবণ খাই, যে খাবার লবণ। ওকে, আমি অলরেডি অ্যান্সার পেয়ে যাচ্ছি। পঞ্চম লিখেছিল নাহিদ হাসান, তুমি বোধহয় শিল্পের প্রকারভেদটা বলার জন্য লিখেছিলে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, রূপান্তর, রূপান্তরটা বোঝনি ফয়সাল। আচ্ছা ফয়সাল, আমি তোমার জন্য বলে দিচ্ছি একবার। মনে করো যখন আমার হাতের এই কলমটা এই পর্যায়ে ছিল না, মনে করো এটা ছিল প্লাস্টিক, এটা ছিল কালার মানে ইঙ্ক, এটা ছিল আমাদের এখানে দেখো তুমি একটা সফট নিব ইউজ হয়েছে। যখন এইটা আলাদা আলাদা সেপারেট কিছু কাঁচামাল ছিল তখন কিন্তু এটা আমার কোনো কাজে আসতো না। আমি কি এটা প্লাস্টিকের মধ্যে কালি লাগাই লিখতে পারতাম, আমি বোর্ডের মধ্যে পারতাম না। তো আমার এই ফিনিশড প্রোডাক্টটাই প্রয়োজন ছিল। তো কি করলো ওরা, যে কোনো একটা অর্গানাইজেশন, তারা বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে রূপান্তর করলো। কিভাবে রূপান্তর করলো? প্লাস্টিক নিয়ে মোল্ড বানালো, কালি দিয়ে নিব বানালো, এটার ভিতর ভরে ক্যাপ লাগায়, এটা একটা দাম ফিক্স করে দেন আমার কাছে তারা সেল করলো। এবং এই কারণে আমার এটার একটা উপযোগিতা সৃষ্টি হলো। এই কারণেই এটাকে আমরা বলি রূপান্তর। ওই যে কাঁচামাল থেকে আমার হাতের কলমটা পর্যন্ত যে একটা বড় জার্নি, এই জার্নিটার নাম হচ্ছে রূপান্তর করা। ওকে, আচ্ছা অনেকগুলো অ্যান্সার পেয়ে গেছি, একটু দেখে নিই। বি, বি উত্তর পেয়েছি অনেকগুলো। বি বলেছো সিয়াম, আরো হাসান বলেছো সি, ইউসুফ বলেছো সি, তামিম বলেছো বি, আচ্ছা সি বলেছো অনিক, আর দেখি কি কি অ্যান্সার আছে।
আচ্ছা, সি সি সি, অনেকগুলো উত্তর পাচ্ছি সি থেকে। সি কেন মনে হচ্ছে গাইস? আচ্ছা, এ বলেছো আতাউল্লাহ। আতাউল্লাহ, তুমি কি উৎপাদন লিখে উৎপাদন বলে দিয়েছো? আর একটু চিন্তা করে দেখো তো আর কি কি হতে পারে। আচ্ছা, সিয়াম আমাকে অনেকগুলো কান্নার ইমো দিয়ে লিখেছে যে বি হওয়া উচিত ছিল। ওকে সিয়াম, থ্যাংক ইউ সো মাচ। তুমি নিশ্চয়ই অ্যান্সারটা করার পর আরেকটু চিন্তা করেছো যেটা কেন হবে। গাইজ, এখন আমি বলে দিই তাহলে রাইট অ্যান্সারটা কি হবে। সমুদ্র থেকে লবণ উৎপাদন করা। উৎপাদন শব্দটা দেখি উৎপাদন দাগানোর মতো ভুল কেউ করো না। এই দুটার মধ্যে কনফিউশন হওয়ার কথা, যেহেতু আমি এই দুটা পড়ানোর পরেই এই কোয়েশ্চেনটা তোমাদেরকে করেছি। কোয়েশ্চেনটা করেছি এই কারণে যে সমুদ্র থেকে লবণটা, সমুদ্র একটা প্রাকৃতিক উপাদান। সমুদ্র থেকে তুমি যা কিছু নিচ্ছ প্রকৃতি থেকে সরাসরি কি করছো, আহরণ করছো। সমুদ্রের মধ্যে কি তুমি যন্ত্রপাতি, আচ্ছা তুমি চিন্তা করো, সমুদ্রে কি তুমি যন্ত্রপাতি বসায় লবণ উৎপাদন করবা? সমুদ্র থেকে কাঁচামাল নিয়ে তারপর তুমি এটাকে প্রসেসিং করে লবণ বানাবা, নাকি সমুদ্রের পানিটাকে ইউজ করে তুমি লবণ আহরণ করছো? যেহেতু সমুদ্রের পানিটা ব্যবহার করে তুমি লবণ উৎপাদন করছো, আমি উৎপাদন ওয়ার্ডটা লিখেছি তোমাদেরকে একটু কনফিউজ করে দিতে। যারা বলেছো রাইট অ্যান্সার বি হবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে রাইট অ্যান্সার বি হবে, নিষ্কাশন শিল্প। যেহেতু সমুদ্র থেকে তুমি লবণ আহরণ করেছিলে। আমি অনেকগুলো সি অ্যান্সার পেয়েছি, আমি খুবই সরি তোমাদের অ্যান্সারটা হয়নি। আচ্ছা, তো আমি সি অ্যান্সার গুলো নিতে পারছি না, নিচ্ছি হচ্ছে বি রাইট অ্যান্সার। বি রাইট অ্যান্সার আমাকে অনেকে বলেছিলে। আচ্ছা, অনেকবার করে বি টাইপ করেছো, এটা কে? আচ্ছা, আমি নামটা পড়তে পারছি না। আচ্ছা, বি এর অ্যান্সার গুলো এখন যারা বলছো আমি ধরে নিচ্ছি যে তারা এখন বুঝতে পেরেছো যে এটা কেন বি হবে, কেন এটা প্রজনন শিল্প কোনোভাবেই পসিবল না। আচ্ছা, এখন যেহেতু তুমি সমুদ্র থেকে লবণ উৎপাদন করা শিখে গেলে, এখন আরেকটা প্রশ্ন করছি, অ্যান্সার গুলো সেম থাকছে, আমি জাস্ট প্রশ্নটা একটু ঘুরিয়ে দিচ্ছি যে আচ্ছা বলো তো, মাছ চাষ, মাছ চাষ কি ধরনের শিল্প? একটু যদি আমাকে বলে দাও, মাছ চাষ করা এটা কি ধরনের শিল্প? আমি এই লাইনটা কেটে দেই, নতুন প্রশ্নটা আমি আবার নতুন করে লিখছি না, আমার মনে হয় এতটুকু লিখলে তোমরা বুঝতে পারবে। মাছ চাষ করা, খেয়াল করো, মাছ চাষ করা এ বি সি এর মধ্যে রাইট অ্যান্সার কোনটা? ছটপট আমাকে একটু বলে দাও, মাছ চাষ করা এ বি সি এর মধ্যে রাইট অ্যান্সার কোনটা হবে? আমি কমেন্ট সেকশনে চলে যাচ্ছি। আচ্ছা, অপি লিখেছো 3, অপি লিখেছো প্রজনন শিল্প। মাছ চাষ করা, অপি তুমি লিখেছো প্রজনন শিল্প, ওকে। আরহান লিখেছে প্রজনন। ওমর ফারুক লিখেছো সি হবে অ্যান্সার। প্রজনন লিখেছো নয়ন। অরোহী লিখেছো সি। এক্স্যাক্টলি গাইজ, আমাদের রাইট অ্যান্সার প্রজনন শিল্প। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে রাইট অ্যান্সারটা করার জন্য। তুমি যে বুঝতে পেরেছো যে মাছ চাষ করা, মাছ ধরার মধ্যে একটা ডিফারেন্স আছে, এটার জন্য তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস। সো একসাথে বলে দিই, যদি তোমাকে এখানে যে চাষ না বলে বলতো মাছ ধরা, তখন ওই যে ধরা, আহরণ, নিষ্কাশন, তিনটা ওয়ার্ড কমন যেখানে বলেছিলাম, সেটাই ছিল আমাদের জন্য নিষ্কাশন শিল্প। সো এটার পর আমাদের পরবর্তী টপিকে চলে যাচ্ছি। পড়ছিলাম শিল্প, শিল্পের বাকি যে টপিক গুলো আছে ওগুলো নিয়ে আমি বেশিটা মাথা ঘামাচ্ছি না, বিকজ নির্মাণ শিল্প, সেবা শিল্প যেটা বিটিসিএল বিটিআরসি তোমাকে দিয়ে থাকে, সরি বিআরটিসি তোমাকে দিয়ে থাকে, দেন ফাইনালি আমাদের পরবর্তী টপিকে আমরা আজকে দেখবো বাণিজ্য। বাণিজ্য সংক্রান্ত খুব ইন্টারেস্টিং একটা জিনিস আজকে তোমাদেরকে দেখাবো, যে বাণিজ্য ঠিক কি কি ভাবে হতে পারে। আচ্ছা, মাছ চাষটা মুছি নেই না, ওকে। বাণিজ্যের কিছু প্রকারভেদ আছে। বাণিজ্যের প্রকারভেদ আমরা সবাই জানি 6 প্রকার। বাণিজ্য কি করে? বাণিজ্য আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্য বন্টনে সহায়তা করে। আর কি করে বাণিজ্য? এই পণ্য বন্টনের মাঝখানে কিছু প্রতিবন্ধকতা দেখা দেয়। ঠিক আছে, একটু ওয়ার্ড গুলো খেয়াল করে, আমি একদম বিনা কারণে এটা বলছি না। প্রতিবন্ধকতাগুলো দূরকরণের কাজ করে বাণিজ্য, এবং প্রতিবন্ধকতাগুলো যখন দূর হয়ে যায় তখন সেটা আমাদের জন্য একটা উপযোগিতা সৃষ্টি করে। উপযোগিতা। যখন বলছিলাম এই কলমটার কথা, কলমটা যখন সেপারেট অনেকগুলা টুল ছিল, কোনো কাজে আসলো না। কলমটা বানানো হয়ে গেল, এখন এই কলমটা ফ্যাক্টরিতে আছে, কলমটা আমি অ্যাজ আ কনজিউমার, অ্যাজ আ কাস্টমার আমি এটা ব্যবহার করতে পারছি না, তাহলে কিন্তু কলমটার আমার কাছে কোনো উপযোগিতা নাই। আমি কিন্তু টাকা দিয়ে এটা
কিনতে আমি আগ্রহী, কিন্তু যেহেতু কলমটা আমার কাছে পৌঁছতে পারছে না, যেহেতু আমি জানি না কোন ফ্যাক্টরিতে কলমটা বানানো হচ্ছে, সেটা ঢাকা থেকে কতটুকু কাছে বা দূরে, আমার এই প্রোডাক্টের আমার কাছে কোনো উপযোগিতা নাই। যেই মুহূর্তে ওই ফ্যাক্টরি থেকে পাবলিহা পর্যন্ত এই ডিস্টেন্সটা কভার করা হয়ে যাবে, ওই পর্যায়ে এসে আমার কাছে এই কলমের একটা উপযোগিতা দেখা দিবে। ঠিক ওই পর্যায়ে আমার কাছে এই ডিস্টেন্সটা দূর করার কাজটা যে করলো সে হচ্ছে বাণিজ্য। বাণিজ্য বিভিন্ন ভাবে প্রতিবন্ধকতাগুলো দূর করে থাকে। প্রথমত করে সত্যগত। সত্যগত হচ্ছে ক্রয় বিক্রয় করা, আমি টাকার বিনিময়ে এটা কারো কাছ থেকে কিনে নিব। নেক্সট, এটা বানানোর জন্য অনেক টাকা পয়সার দরকার হয়েছিল, নিশ্চয়ই এটার জন্য একটা যন্ত্রপাতি কিনতে হয়েছে, আমাকে কাঁচামাল কিনতে হয়েছে। তো এই ধরনের কাজ করার জন্য যখন আমার অনেক অর্থের প্রয়োজন ছিল, তখন আমার অর্থগত প্রতিবন্ধকতাটা দূর করেছে। সে ফর এক্সাম্পল ব্যাংক, আমি যখন ব্যাংকের কাছ থেকে লোন নেই, তখন আমার অর্থগত প্রতিবন্ধকতাটা দূর হয়ে যায়। নেক্সট, অর্থের প্রতিবন্ধকতা দূর হয়ে গেল। এখন আমি অনেক কলম বানিয়ে ফ্যাক্টরিতে রেখে দিলাম। সে ফর এক্সাম্পল কোনো কারণে ফ্যাক্টরিতে আগুন ধরে গেল। ফ্যাক্টরিতে যদি আগুন ধরে যায়, তাহলে আমার এত কষ্ট সব মাটি হয়ে যাবে। সো এই যে লোনের টাকা, এটা আমি আর পরিশোধ করতে পারবো না। তা আমি তখন কি করব? আমি এই যে গুদামে রাখা সব কলম, আমি এটাকে বীমা করব। ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স আমাকে ঝুঁকিগত প্রতিবন্ধকতা থেকে রক্ষা করে। ফাইনালি, তুমি যখন যে কোনো একটা প্রোডাক্ট এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছ, যে বলছিলাম ফ্যাক্টরি থেকে পাবলিহার কাছে যে কলমটা চলে আসলো, এই কাজটা করেছে পরিবহন, আমাকে স্থানগত উপযোগিতা দিয়েছে। আবার বিভিন্ন সময় দেখা যায় যে গোল আলু, দেন হচ্ছে গাজর, সবার ভালো লাগে না টেবিলে যদি গাজর থাকে? আমার খুব ভালো লাগে, খুব কালারফুল একটা ভেজিটেবল। তো গাজর, টমেটো এগুলো আমরা সবসময় খেতে চাই, কিন্তু এটা প্রডিউস করা হয় একটা পার্টিকুলার সিজনে। তো এই যে একটা পার্টিকুলার সিজনের প্রোডাক্ট তুমি সারা বছর ধরে পাচ্ছ, যেটার মাধ্যমে পাচ্ছ সেটা হচ্ছে ওয়্যার হাউজিং, অর্থাৎ তোমাকে একটা সময়গত উপযোগিতা দিচ্ছে বাণিজ্য। আরেকটা রয়েছে অ্যাডভার্টাইজিং, জ্ঞানগত প্রতিবন্ধকতা দূর করছে। কিভাবে হচ্ছে? তুমি যখন ফার্স্টে আচ্ছা, আইফোন 10 এর সবাই আমরা একটা প্রোমো দেখেছি, তাই না? আইফোন 10 এর একটা অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু আমরা সবাই দেখেছি ফেসবুকে। তো এখানে দেখবো তুমি অনেকগুলো ফিচার তোমাকে শেখায় যে এটা কিভাবে ইউজ করতে হবে, যে কোথায় টিপ দিলে এটা জুম হবে। এই যে তোমাকে একটা জিনিস শেখাচ্ছে, ওই প্রোডাক্টটার তোমাকে একটা জ্ঞান দিচ্ছে, একটা তথ্য দিচ্ছে, সুন্দর করে অ্যাডভার্টাইজের মাধ্যমে তোমার মাথায় ঢুকিয়ে দিচ্ছে। এই কাজটা করে বাণিজ্য। তাহলে এই যে 6টা বললাম উপযোগিতা, 6টা উপযোগিতা আমাদেরকে সৃষ্টি করে দিচ্ছে বাণিজ্য। ওকে, সো এই গেল বাণিজ্যের আমাদের কাছে যে প্রতিবন্ধকতা দূর করে উপযোগিতা সৃষ্টি করছি, সেটা একটা ছোট্ট ডেমো। চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিকে, যেখানে দেখব এই বাণিজ্যটা কয় কয় ভাবে এই প্রতিবন্ধকতা দূর করতে পারে। আমরা সবাই একটা ওয়ার্ড জানি, যে আমরা সবাই আইটি বেসড যে বিজনেস গুলো সেগুলোর কথা জানি। সো এই যে বললাম বিজনেস একটা এন্টিটি, আর আমি একজন কাস্টমার, আমি একজন এন্টিটি। বিজনেস আর কাস্টমারের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, যেটাকে আমরা একটা ম্যাট্রিক্স এর মাধ্যমে, কিছু না জাস্ট একটা ছক করে এটা দেখাবো। কি দেখাবো? যে বিজনেস আর কাস্টমারের মধ্যে একটা সম্পর্ক। কাস্টমার না বলে তুমি কনজিউমারও বলতে পারো। এখানে আমি আপাতত কনজিউমার আর কাস্টমারটাকে সিনোনিম হিসেবে ইউজ করছি, কিন্তু অ্যাকচুয়ালি দুটো ডিফারেন্ট জিনিস। কখন ডিফারেন্ট জিনিস? যখন বেবি প্রোডাক্টস, হতে পারে যে তুমি একটা বাচ্চার জন্য যখন নাকি কেউ বেবি প্রোডাক্টস কিনে, বেবি প্রোডাক্টস গুলো ইউজ করে কারা? বাচ্চারা। কিন্তু ওরা কি তোমাকে বলতে পারে যে আম্মু আমার জন্য একটা জনসনের বেবি পাউডার কিনে নিয়ে এসো? ইম্পসিবল, রাইট? সো এই যে ডিসাইডিং ফ্যাক্টরটা, ডিসাইড করছে বাবা মা, আর ভোগ করছে বাচ্চাটা। সো ভোগ যখন কেউ করে তখন আমরা সেটাকে বলি কনজিউমার। যখন কেউ কিনে থাকে, ক্রেতা, মানে রিগার্ডলেস অফ মানে সেই মানুষটাকে আসলে এটা ইউজ করবে কি করবে না, সেটাকে বলি কাস্টমার। তো এই যে বললাম কাস্টমার আর কনজিউমার, এই দুটার মধ্যে একটা সম্পর্ক হচ্ছে B2B। এটা আমি তোমাকে জানিয়ে রাখার জন্য করছি, এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমাকে এখনই সেটা বুঝিয়ে দিচ্ছি। C2B আর একটা C2C। যখন কোন একটা বিজনেস আর একটা বিজনেসের সাথে নতুন করে একটা সম্পর্ক করে, যখন সে একটা বিজনেসের কাছ থেকে কোনো প্রোডাক্ট কিনে আনে, যেমন হতে পারে
যারা মোবাইল ফোনের ব্যবসা করছে তারা কিন্তু একই সাথে মোবাইলের সব পার্টস গুলো বানানো থেকে শুরু করে অ্যাসেম্বলিং এর কাজটা করে না। কেউ কেউ প্রোডাক্টের সিম কার্ড বানায়, কেউ কেউ প্রোডাক্টের এই যে আউটার সারফেস বানায়, কেউ কেউ ফিচার্স বানায়, কেউ কেউ অ্যাপস বানায়। ফাইনালি আরেকটা গ্রুপ এটাকে অ্যাসেম্বল করে। যখন একটা বিজনেস জিনিসপত্র বানাচ্ছে, তৈরি করছে, আরেকটা বিজনেস অ্যাসেম্বল করছে, তখন আমরা সেটাকে বলি বিজনেস টু বিজনেস। আরেকটা হয় যখন বিজনেস টু কনজিউমার। এটা মনে হয় না তোমাদেরকে বোঝানো লাগবে। যখন বিজনেস আমার কাছে কোনো একটা প্রোডাক্ট সেল করছে, আমি যখন ক্রেতা, তখনই সেটা বিটুসি, এবং এটার ব্যবহার সব থেকে বেশি তুমি জানো। ফাইনালি আরেকটা আছে কাস্টমার টু বিজনেস। কাস্টমার টু বিজনেস আর কাস্টমার টু কাস্টমার, এই দুইটার একই সাথে উদাহরণ দিই। আমরা নিশ্চয়ই সবাই জানি যে বিক্রয়.com, রাইট? বিক্রয়.com কি করে? বিক্রয়.com-এ তুমি তোমার ইউজড একটা প্রোডাক্ট বিক্রি করতে পারো, আবার তুমি যে কোনো একটা প্রোডাক্ট তোমার কাছ থেকে নিয়ে তুমি আরেকজনের কাছে সেল করে দিতে পারো। এই যে একটা সেল এন্ড বাই, দুইটা অপশন থাকে। একই সাথে তুমি তোমার ইউজড প্রোডাক্ট বিক্রয়.com কে সেল করছো, আবার তুমি সেল করছো এক্স ওয়াই জেড এর কাছে। যখনই তোমার কাছ থেকে কোনো একটা বিজনেস কোনো একটা প্রোডাক্ট কিনে নিচ্ছে, তখন হচ্ছে কনজিউমার টু বিজনেস। যখন তুমি একটা নির্দিষ্ট মাধ্যম, হতে পারে সেটা বিক্রয়.com, তুমি তোমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছ, তুমি তোমার প্রোডাক্টের সব ফিচার্স দিয়ে দিচ্ছ, অন্য কোনো একটা ব্যক্তি তোমার সাথে এসে যোগাযোগ করছে, তাহলে সেটা কনজিউমার টু কনজিউমার। আরেকটা এক্সাম্পল হয়, আমরা সবাই ইদানিং ফ্রিল্যান্সিং এর কথা জানি, তাই না? যে আমাদের কি হয়, বাইরের দেশ থেকে কেউ আমাদের সাথে কন্ট্যাক্ট করে, আমরা বলি যে হ্যাঁ আমি আপনার সঙ্গে কাজটা করে দিতে পারবো, তখন সে আমাকে একটা নির্ধারিত ফি এর বিপরীতে আমার কাছ থেকে কাজটা নিয়ে নেয়। তখন আমি কনজিউমার, সেই ব্যক্তি হচ্ছে বিজনেস। সো এই মেট্রিক্সটা খুব ইন্টারেস্টিং, আমার কাছে মনে হলো যে বাণিজ্য পড়াতে গেলে তোমাদেরকে এটা বলাটা ইম্পর্টেন্ট। সো এটা ছিল আজকে আমাদের ফার্স্ট এসএসসি উদ্যোগের লাইভ ক্লাস। সেকেন্ড ক্লাসে আমরা আজকে পড়বো মালিকানা ভিত্তিক ব্যবসার বিভিন্ন ফিচার্স, বৈশিষ্ট্যগুলো। সো যারা আজকে ক্লাসে ছিলে, পরবর্তী ক্লাসে অবশ্যই নিজের বন্ধুদেরকে নিয়ে জয়েন করো। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে সেটা করতে ভুলো না। দেখা হবে নেক্সট ক্লাসে।